আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25-26, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটি আইসিটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমাদের আইসিটি ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায় এইচটিএমএল এবং ওয়েবসাইটে যে বিষয়গুলো আছে আজকে আমরা ওইগুলো নিয়ে পুরোপুরি আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে এখন? আমরা এখন লাইভটা সবাই শেয়ার করে দাও আর সবাই ফ্রেন্ডদের মেনশন করে দাও। সবাই লাইভটা সবার টাইমলাইনে এবং তোমার ফ্রেন্ডদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও এবং এবং আমাদের কি করো, এবং তোমাদের যে ফ্রেন্ডদের গ্রুপগুলো আছে ওইটা মেনশন করে দাও। আচ্ছা, তোমরা হয়তো জানো গত ক্লাসে আমরা বলেছিলাম যে যারা আমাদের ক্লাসগুলো নোট করে এবং হোমওয়ার্কগুলো করে আমাদের গ্রুপে দিবে তাদেরকে মোবাইল রিচার্জ দেওয়া হবে। আমরা গত ক্লাসে যারা যারা এগুলো সম্পন্ন করেছে তাদের মোবাইল রিচার্জ প্রদান করেছি। তোমরা কি করো, তোমরা আজকে যে ক্লাসটা আমরা করব ক্লাসটা ভালোভাবে নোট করে যদি আমাদের যে গ্রুপ আছে এডুক্রাফটার্সের যে গ্রুপ আছে ওই গ্রুপে যদি তুমি শেয়ার করো তাহলে তুমিও পেয়ে যেতে পারো কি আজকের রিচার্জের উইনার। তাহলে আজকে আমরা এখন কি করব, ক্লাসটা শুরু করি। শুরু করার আগে তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। কে কে ক্লাসটা শেয়ার করেছো শেয়ার করে ডান লিখো। কে কে ক্লাসটা শেয়ার করেছো শেয়ার করে ডান লিখো। আচ্ছা, আমরা কে কে ক্লাসটা শেয়ার করেছি শেয়ার করে ডান লিখো। আমরা শেয়ার করে ডান লিখো, আমরা ক্লাসে চলে যাব। যত তাড়াতাড়ি বেশি বেশি শেয়ার করবে আমরা তত তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারবো। তোমরা তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও। আমরা এখনই কি করব, ক্লাসে ঢুকে যাব। আমরা পরবর্তী ক্লাস এখনই শুরু করে দেবো। সো ক্লাসটা বেশি বেশি শেয়ার করে ডান লিখো এবং তোমাদের ফ্রেন্ডদের কি করো, মেনশন করে দাও। যে বেশি বেশি শেয়ার করবে যার আমরা এইখানে আমরা নোট করার সাথে সাথে আমরা যে বেশি শেয়ার করছে তার জন্য কি গিফট রেখেছি। কালকে দুইজনকে কি করা হয়েছে, মোবাইল রিচার্জ দেওয়া হয়েছে। আজকেও ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। সো তোমরা তাড়াতাড়ি ক্লাসটা সবাই শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। আর যে ক্লাসটা হবে ক্লাসটা তোমরা নোট করে রাখো। ক্লাসটা বিষয়গুলো কি করবা, খাতা কলম নিয়ে বসে যে ক্লাসটা আমরা করব আজকের ক্লাসটা নোট করে নাও। আচ্ছা, পপি আক্তার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে জি, আমি শেয়ার ডান, যারা শেয়ার করেছো শেয়ার করে দাও। ঠিক আছে, শেয়ার করে দাও। শেয়ার করে ডান লিখো, আমরা কমেন্ট করব। কে কে শেয়ার করছো দেখবো। যে বেশি বেশি শেয়ার করবে আর ক্লাসটা নোট করবে তার জন্য মোবাইল রিচার্জ আছে। আমরা গতকালকে কারা মোবাইল রিচার্জ পেয়েছে তাদের নাম একটু পরেই জানাবো। তোমরা এখন শেয়ার করো, তাহলে কি তোমরা মোবাইল রিচার্জ পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখন প্রথম ক্লাস শুরু করি। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে এইচটিএমএল। সো এইচটিএমএল এর প্রথম দুইটা ভাগে ভাগ। একটা হচ্ছে এইচটিএমএল বিষয়গুলো কিভাবে কোডিং করতে হয়, এর আগে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পরিচিতি সম্পর্কে জানতে হবে। সো ওয়েবসাইটের বিভিন্ন পরিচিতি সম্পর্কে জানতে হলে আমরা ওয়েবসাইটের যে ধারণাগুলো আছে, ওয়েব ডিজাইনের ধারণা সম্পর্কে আমাদের আগে কি করতে হবে, আলোকপাত করতে হবে। তাহলে আমাদের প্রথমে যদি আমরা ওয়েব পেজ সম্পর্কে জানি, আমরা ওয়েব পেজ নাম সবাই শুনি, কিন্তু আসলে ওয়েব পেজটা কি? ওয়েব পেজটা হচ্ছে ইন্টারনেট তথা ওয়েব মানে হচ্ছে যে অনলাইন একটা বিশাল দুনিয়া। এই ওয়েবে তথ্য, লেখা, অডিও, ভিডিও, স্থিরচিত্র, অ্যানিমেশন ইত্যাদি সংবলিত পেজ রাখা যায়। বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তথ্য কি করে, ওয়েবে পরিবেশন করে। মানে যত বড় বড় প্রতিষ্ঠান আছে সবাই কি করে, তাদের তথ্য সবগুলো কি করে ওয়েবে জমা করে রাখে বা ওয়েবে স্টোর করে রাখে। ওয়েবে এরূপ কোনো তথ্য রাখার পেজকে ওয়েব পেজ বলা হয়। তাহলে তুমি যে ওয়েব পেজটা কাকে বলে যদি পরীক্ষায় আসে 1 নম্বরে বা অনুধাবন প্রশ্নে যদি ওয়েব পেজ সম্পর্কে বলতে হয়, তাহলে ওয়েব পেজ কি? ইন্টারনেট তথা ওয়েবে লেখা, অডিও, ভিডিও, স্থিরচিত্র, অ্যানিমেশন সংবলিত যে পেজটা রাখা হয়, যেগুলা কি করে ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে, তাকে কি করা হয়, ওয়েব পেজ বলা হয়। আচ্ছা, তাহলে এইচটিএমএল এর মাধ্যমে অথবা অন্য কোনো টুলস ব্যবহার করে কি করা যায়, ওয়েব পেজ তৈরি করা যায়। এইচটিএমএল এর কনভার্ট করা যায়। আচ্ছা, ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজকে প্রদর্শন করা যায়। এক ওয়েব পেজের সাথে অন্য ওয়েব পেজের লিংক তৈরি করা যায়। একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো ওয়েব পেজকে ওয়েব পেজ বলা হয়। একটি ওয়েবসাইটের এই লাইনটা আন্ডারলাইন করো, এই লাইনটা লিখে রাখো। এই যে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজের ওয়েব পেজকে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়। মানে একটা ওয়েবসাইট আমরা যেটাই ঢুকি, আমরা বিভিন্ন অনলাইনে অনেক ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে ঢুকার পরে আমরা একটা ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে কি বলা হয়, ওয়েব পেজ বলা হয়। স্বতন্ত্র পেজকে ওয়েব পেজ বলা হয়। এখন তুমি তো প্রথম ওয়েব পেজ সম্পর্কে জানলা, এখন আসলে ওয়েব
সাইটটা কি? ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হচ্ছে একই ডোমেইন নেমের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি। মানে একটা ডোমেইন নেম থাকবো, আমরা ডোমেইন নেম নিয়েও আলোচনা করব, ডোমেইন নেমটা আসলে কি। এর আগে আমরা যদি দেখি ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটটা হচ্ছে একাধিক ওয়েব পেজের সমষ্টি। একাধিক ওয়েব পেজের সমষ্টি। দেখো এই লাইনের সাথে একটা লিঙ্ক পাবা, বলছে এখানে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়, কিন্তু ওয়েবসাইটটা হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে কি ওয়েবসাইট। আচ্ছা, কে কে শেয়ার করেছো দেখি এখন, কে কে শেয়ার করেছো ক্লাসটা? আচ্ছা, শেয়ার ডান। আব্বু আমুর মিষ্টি মেয়ে শেয়ার ডান। তারপর হচ্ছে এমডি মান্না হোসেন শেয়ার ডান। ফাইজা চৌধুরী, আচ্ছা এই যে আমাদের ফাইজা চৌধুরী, গত ক্লাসে ফাইজা চৌধুরী মোবাইল রিচার্জ পেয়েছে তার সুন্দর নোট এবং সুন্দরভাবে ক্লাসটা করার জন্য। আজকে যারা যারা কাজটা করবা, আজকে যদি ফাইজাকে তোমরা বিট করতে পারো তাহলে তোমরাও কি পেয়ে যাবা? তোমরাও মোবাইল রিচার্জ পেয়ে যাবা। সো সবাই ক্লাসটা বেশি বেশি শেয়ার করবা, আর হচ্ছে কি কি পড়াচ্ছে এটা নোট করে রাখবা, কি কি পড়াচ্ছে এটা নোট করে রাখবা। আমরা ইনশাআল্লাহ 2 ক্লাসের মধ্যে HTML শেষ করব। এইচএসসি 25-26 দুইজনের জন্যই ক্লাসটা খুবই উপকারী। সো সবাই বন্ধুদেরকে কি করো, ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমার যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের মেনশন করে দাও। আচ্ছা, এখন হচ্ছে ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলতে আমাদের যা যা করতে হয়। তুমি যদি একটা ওয়েবসাইট খুলতে চাও তাহলে তোমার কি কি করতে হবে? ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলতে তোমার যা যা করতে হবে, প্রথমে কি করতে হবে? একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। একটি ডোমেইন নেম হচ্ছে একটা স্বতন্ত্র নেম, যে নেমের সাথে বিশ্বের আর কোনো মানুষের নামের বা ওই ডোমেইন নেমের কি হবে না, মিল হবে না। ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে, ওয়েব পেজের ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে ওয়েব পেজগুলো সার্ভারে রাখতে হবে, ওয়েব পেজগুলো একটা নির্দিষ্ট একটা সার্ভারে রাখতে হবে। ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন নিয়ে আমরা আলোচনা করব। মনে করো গুগল এরকম যেগুলো আছে এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন। তাহলে এইটা তোমরা নোট করতে পারো যে একটা আমরা ওয়েবসাইট যদি খুলতে চাই তাহলে আমাদের কি করতে হয়? প্রথমে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে ওয়েব পেজগুলো ডিজাইন করতে হয়, ডিজাইন করার পরে ওইগুলো কি করতে হয়? সার্ভারে রাখতে হয়। সার্ভারে রাখার ফলে আমরা এটা যদি বেশি কি করতে চাই, প্রচার করতে চাই, তাহলে আমাদের একটা সার্চ ইঞ্জিনে কি করতে হবে? যে ওয়েবসাইটটা আমরা তৈরি করব এই ওয়েবসাইটটা আমাদের কি করতে হবে? রাখতে হবে। আচ্ছা, এখন যদি আমরা ওয়েবসাইটের কি কি সুবিধা, কেন আমরা ওয়েবসাইট তৈরি করব? দেখো, বর্তমান ইন্টারনেটের যুগে সবচেয়ে স্বল্প খরচে তথ্য প্রকাশ করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। স্বল্প খরচে সবচেয়ে সহজ মাধ্যম কিসের জন্য? বর্তমানে যে ইন্টারনেটের যুগ আছে, এখানে যদি আমরা তথ্য প্রকাশ করতে যাই, তথ্য প্রকাশ মনে করো বিভিন্ন সরকারি অফিস বা ওইগুলা দিকে দুই লক্ষ্য করো, দেখবা হচ্ছে এখানে প্রচুর পুরানো নথিপত্র কি করা হয়, একসাথে অ্যাড করে রাখা হয়। কিন্তু ওয়েব পেজের মাধ্যমে শুধু অল্প জায়গায় আমরা কি করতে পারি? কম্পিউটারের মাধ্যমে এগুলো স্টোর করে রাখতে পারি। সো এই যে দেখো, আমরা সুবিধাগুলো কি দেখি? সুবিধা দেখো, অল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রসারের জন্য ওয়েবসাইট প্রকাশ করতে পারে। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের কি করতে পারে? তাদের ব্যবসার প্রসারের জন্য কি করতে পারে? ওয়েবসাইট কি করতে পারে? তৈরি করতে পারে, বা ওয়েবসাইটে তাদের তথ্যগুলো রাখতে পারে। প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক কম খরচে আকর্ষণীয় স্লাইড তৈরি করা যায়। প্রিন্ট মিডিয়া কি? প্রিন্ট মিডিয়া হচ্ছে যে টিভিতে আমরা বিভিন্ন কিছু দেখো, ওইগুলা হচ্ছে টিভি, তারপর হচ্ছে এইগুলা হচ্ছে সবগুলো রেডিও টিডিও, এইগুলা হচ্ছে সবগুলা প্রিন্ট মিডিয়া। তারপর হচ্ছে নিউজ পেপার। আচ্ছা, ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কোনো স্থান থেকে কি করতে পারে? মানে তুমি যে জায়গায় থাকো ওই জায়গায় থেকে কি করতে পারবা? এটা দেখতে পারবা। যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে পারে। ওয়েবসাইটে লেখার পাশাপাশি কি করা যায়? ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন যুক্ত করা যায়। ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য কি করা যায়? ডাউনলোড করা যায়। তুমি চাইলে ওই প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য কি করতে পারবে? ডাউনলোড করতে পারবে। আর হচ্ছে যে কোনো তথ্য জানার সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। যে কোনো তথ্য জানার জন্য সবচেয়ে সহজ মাধ্যম কি? ওয়েবসাইট। যে কোনো তথ্য যদি তুমি সহজে জানতে চাও তাহলে তোমার সবচেয়ে সহজ মাধ্যমটাই হচ্ছে ওয়েবসাইট। বর্তমানে পৃথিবীতে স্থানের তাপমাত্রা, রেল, প্লেনের সময়সূচি, ভাড়া সবগুলোই আমরা কি করতে পারি? এখন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি। তারপর হচ্ছে কোনো প্রোডাক্ট বা কোনো বিষয় সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে মতামত জানা, ঘরে বসে যে কোনো বিষয়ের প্রশিক্ষণ নেওয়া ইত্যাদি আরো অনেক সুবিধা আছে। আমরা অল্প কয়েকটা সুবিধা এখানে তোমাদের জানার জন্য দিলাম যে আমরা কেন ওয়েবসাইটটা ব্যবহার করছি বর্তমানে। আচ্ছা,
এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস। এই যে আমরা একটু আগে বলে আসলাম ডোমেইন নেম সম্পর্কে, ডোমেইন নেম। এখন আমরা ডোমেইন নেম বোঝার আগে তোমাকে আইপি অ্যাড্রেস সম্পর্কে বুঝতে হবে। ডোমেইন নেম বোঝার আগে তোমাকে আইপি অ্যাড্রেস সম্পর্কে কি করতে হবে, বুঝতে হবে। আচ্ছা, কে কে শেয়ার করেছো? শেয়ার করেছো হচ্ছে জান্নাতি আক্তার, শেয়ার ডান। আর হচ্ছে ফাইজা, এটা এটা আপনি স্যার নিজের আলোকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একসাথে করেছেন। জি জি, এরকমই গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো ছিল এগুলো এখানে দেওয়া হয়েছে, আর বাকি অনেক সুবিধা অসুবিধা আছে, এগুলো তোমরা নিজেরা জানোই ওয়েবসাইটের সুবিধা কি, কারণ আমরা বর্তমান লাইফে প্রতিনিয়তই কি ওয়েবসাইটগুলো ব্যবহার করছি। তারপর হচ্ছে নুসরাত, শেয়ার ডান, গুড। আচ্ছা, আর কে কে শেয়ার করেছো? শেয়ারগুলো শেয়ার করে ডান লিখে দেওয়ার হচ্ছে তোমাদের ফ্রেন্ড যারা আছে, ফ্রেন্ডদের কি করো, তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। আচ্ছা, এখন আমরা এইগুলো তো তথ্য নির্ভর পড়াগুলো তোমরা জানো, আমরা এগুলো মোটামুটি কি করব, তাড়াতাড়ি করে বুঝিয়ে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইচটিএমএল এর দিকে নজর দিব। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। ইন্টারনেটে যুক্ত, মনে করো তুমি যখন ফোনে লগ ইন করতে যাও, তুমি প্লে স্টোরে কি করো, প্লে স্টোর ডাউনলোড বা গুগলে লগ ইন করতে হলে তোমার একটা স্বতন্ত্র ইমেল দরকার হয়। সেম ভাবে ওইখানেও একটা কি হয়, আলাদা একটা ঠিকানার জন্য সেম ভাবে একটা প্রতিটি কম্পিউটারের জন্য আলাদা একটা ঠিকানা লাগে, এটা ইউনিক থাকে, কারোটার সাথে কারোটা মিলে না। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা, আইপি অ্যাড্রেস কি করা হয়? আইপি অ্যাড্রেস হচ্ছে নাম্বার দ্বারা লিখিত হয়। আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়, মনে করো 0 1 3 2 3 এরকম হচ্ছে আইপি অ্যাড্রেস, এরকম হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা, কিন্তু আইপি অ্যাড্রেসটা মানুষ কি করতে পারে না, সহজে বুঝতে পারে না, এটা হচ্ছে কম্পিউটার সহজে বুঝতে পারে। কিন্তু ডোমেইন নেমটা কি? ডোমেইন নেমটা হচ্ছে, দেখো এখানে ডিটেল বলা আছে, আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত। আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর, তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরে নাম ব্যবহার করা হয়, ইংরেজি অক্ষরে নাম ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি ডোমেইন নেম। ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়। তাহলে আইপি অ্যাড্রেসকে মানুষের বোধগম্য করার জন্য যে ইংলিশ অক্ষরের মাধ্যমে যে নেম তৈরি করা হয়, নাম তৈরি করা হয়, ওইটি হচ্ছে ডোমেইন নেম। দেখো, মনে করো এখানে একটা উদাহরণ দেয়া আছে, আইপি অ্যাড্রেস হচ্ছে এরকম মানে 203.91.139.2, এর পরিবর্তে আমরা কি করতে পারি, বিজয় নেট ডোমেইন নেম ব্যবহার করতে পারি। এটা আমরা কি করতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু এখানে যে বিজয়ের নামটা আছে এটা দেখে কি মানুষ সহজেই বোধগম্য হচ্ছে, এটা মানুষের সহজেই বোধগম্য হচ্ছে। আচ্ছা, এখন পৃথিবীতে কিরকম টপ লেভেল নেমগুলো ব্যবহার করা হয়, মনে করো এডুকেশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে তুমি তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবা ঢাকা বোর্ডে রেজাল্ট দেখতে গেলে কি করতে হয়, ডোমেইন নেম একটা ইউজ করতে হয়। যেমন এইটা শেষে দেখবা ইডু যোগ করা থাকে, ইডু যোগ করার কারণ কি? ইডু যোগ করা হচ্ছে এটা একটা এডুকেশনাল ওয়েবসাইট, তাহলে আমরা এই কথাটা দ্বারা বুঝতে পারি এটা কোন ধরনের ওয়েবসাইট। টপ লেভেল ডোমেইন নেম হচ্ছে .com, মানে হচ্ছে কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। উদাহরণ হিসাবে microsoft.com, এরকম আরো আছে। তারপর গভর্নমেন্টের জন্য কি করা হয়, .gov, গভর্নমেন্টাল বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেমন whitehouse.gov। তারপর হচ্ছে মিলিটারিদের জন্য কি, MIL, মিলিটারি, মার্কিন মিলিটারির জন্য এটা ব্যবহার করা হয়, usarmy.mil। তারপর হচ্ছে এই যে বললাম ইডু, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা ব্যবহার করা হয়। উদাহরণগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, টপ লেভেল ডোমেইন নেমের উদাহরণগুলো। আচ্ছা, নেটের জন্য নেটওয়ার্ক সার্ভিসের জন্য নেট। তারপর হচ্ছে অর্গানাইজেশন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর জন্য কি .org। তারপর হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জন্য NIT। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডোমেইন নেম। আচ্ছা, আমরা এখন একটু আগে তোমাদের সার্চ ইঞ্জিন সম্পর্কে বলেছিলাম, যে সার্চ ইঞ্জিন আসলে কোনগুলো, বলেছিলাম যে গুগল, ইয়াহু, আলটাভিস্টা এগুলো হচ্ছে কি, এই আলটাভিস্টা হচ্ছে এগুলা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন, মানে আমরা ওই জায়গায় গিয়ে বিভিন্ন কিছু সার্চ করতে পারি, সার্চ করার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি, এই জন্য এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তার সার্চ ইঞ্জিন হচ্ছে, এই সংজ্ঞাটা সবাই লিখে রাখো, এটা পরীক্ষায় বারবার আসে, এক নাম্বার প্রশ্নে মানে খতে বারবার আসে। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়। বহুলভাবে ব্যবহৃত কিছু জনপ্রিয় ওয়েবসাইট কি, গুগল, ইয়াহু, আলটাভিস্টা, এরকম কয়েকটা সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে এখন সার্চ ইঞ্জিন যাওয়ার পরে আমরা তো পড়লাম, তোমরা জানো তোমাদের যে চতুর্থ অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো আসে এটার মধ্যে ওয়েবসাইটের কাঠামো নিয়ে মাস্ট একটা প্রশ্ন থাকে। দুইটা সৃজনশীল আসে চতুর্থ অধ্যায় থেকে, এর মধ্যে ওয়েবসাইটের কাঠামো নিয়ে একটা সৃজনশীল আসে, ওয়েবসাইটের কাঠামো নিয়ে একটা সৃজনশীল আসে। আচ্ছা, এখন আচ্ছা, ভালোবাসার পরি বলতেছো আসসালামু আলাইকুম। আর কে
আর কে কে ক্লাসে যুক্তি আছো কমেন্ট করো, রিয়েক্ট করো, কমেন্ট করো, রিয়েক্ট করো। আমরা সবার কমেন্ট পড়বো, সবার কমেন্ট পড়বো। আর যে যে বেশি বেশি শেয়ার করছো, শেয়ার করে বারবার ডান লিখবা। যার শেয়ার বেশি হবে তার জন্য কি মোবাইল রিচার্জ, আর সাথে ক্লাস নোটও থাকতে হবে, সাথে ক্লাস নোটও থাকতে হবে। আচ্ছা, এখন হচ্ছে মূল পয়েন্ট, ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটে যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা আসলে কি? ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, তো আমরা আগেই বলে আসলাম ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, আর একটা পেজকে বলা হয় ওয়েব পেজ। আচ্ছা, প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে, ওয়েব পেজের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটই হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। তাহলে ওয়েবসাইটের কাঠামো কি? ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটই হচ্ছে কি ওয়েবসাইটের কাঠামো। সাজানোর যে একটা লেআউট আছে, ওই লেআউটটাই হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটে বিভিন্ন পেজগুলো লিঙ্ক করা থাকে। অবশ্যই তোমরা এটা অবশ্যই জানো যে বিভিন্ন ধরনের একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ওয়েব পেজ লিঙ্ক করা থাকে। আচ্ছা, এখন আমরা যদি একটা ওয়েবসাইটের মূল যে কাঠামোটা আছে, এই কাঠামোটা যদি আমরা দেখতে যাই, তাহলে কাঠামোটা কি তিনটা ভাগে কাঠামো আছে। একটা হচ্ছে হোম পেজ, মূল ধারার পেজ বা মেইন পেজ, একটা উপধারা বা সাবসেকশন, উপধারা বা সাবসেকশন। এখন আমরা যদি তোমাকে চিত্রের মাধ্যমে দেখাই যে আসলে ওয়েবসাইটে কিরকম ভাবে সাজানো থাকে। মনে করো একটা হোম পেজ, যে কোনো একটা ওয়েবসাইট, এটা মনে করো এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এটা প্রথম যেটা থাকে এটা হচ্ছে হোম পেজ, তারপর হচ্ছে মেইন স্ট্রাকচারগুলোর সাথে বিভিন্ন ধরনের উপধারা থাকে, উপধারার বিভিন্ন পেজ থাকে, বিভিন্ন এই যে সাবসেকশন, বিভিন্ন কন্টেন্ট থাকে, মানে বিভিন্ন কন্টেন্ট আমি যে বিষয়গুলা জানতে চাই এইগুলা হচ্ছে সাবসেকশন বা উপধারা হিসাবে এখানে পাওয়া যায়। আচ্ছা, উপধারা হিসাবে এখানে দেয়া থাকে। মেইন সেকশনে যাওয়ার পরে তুমি এটার ভিতরে ক্লিক করার পরে মানে আমি যখন এখানে ক্লিক করব, আমি বিভিন্ন তথ্য বা বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে এই উপধারাগুলো থেকে কি করতে পারি, জানতে পারি। এগুলাই হচ্ছে ওয়েবসাইটের মূল যে কাঠামো। একটা ওয়েবসাইটের দেখতে আসলে এরকম। প্রথমে এটার হোম পেজ থাকে, হোম পেজের ভিতরে বিভিন্ন মেইন পেজের আলাদা আলাদা যে পেজগুলো থাকে, কারণ আমরা বললাম ওয়েবসাইট হচ্ছে বিভিন্ন ধরনের পেজের সমষ্টি। তাহলে ওইখানে বিভিন্ন পেজ থাকে, মেইন পেজের ভিতরে আমরা ওইগুলোর জন্য আলাদা আলাদা উপধারার পেজ থাকে, মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাওয়া যায়। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওয়েবসাইটের প্রকারভেদ সৃজনশীল প্রশ্নের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, ওয়েবসাইটের প্রকারভেদ, টাইপস অফ ওয়েবসাইট স্ট্রাকচার, বিভিন্ন ধরনের টাইপস গুলো কি কি? টাইপস গুলো যদি দেখতে যাও, এখানে আমরা মূলত চার ধরনের কি পাই, ওয়েবসাইটের কাঠামো পাই, বা ওয়েবসাইটের প্রকারভেদ বেসিক্যালি হচ্ছে 4 ধরনের। প্রথমটা কি হায়ারার্কিক্যাল, আর একটা হচ্ছে নেটওয়ার্ক লিনিয়ার, আর একটা হচ্ছে কম্বিনেশন। আচ্ছা, আমরা এখন যদি এটা সম্পর্কে ডিটেল আলোচনা করি, তোমরা এই 4টার নাম লিখে রাখো, আমরা 4টা পেজ, ওয়েবসাইটে যে 4টা কাঠামো আছে, এই 4টা কাঠামো সম্পর্কে আমরা কি করব, ডিটেল আলোচনা করব। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সৃজনশীল প্রশ্ন এটা প্রতি বছর আসে। আচ্ছা, প্রথম হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো। হায়ারার্কিক্যাল শুনলেই কেমন শোনা যায়? হায়ারার্কিক্যাল শুনলে কিরকম শোনা যায়? হায়ারার্কিক্যাল মানে হচ্ছে এই যে দেখো, বিভিন্ন শাখা প্রশাখা যুক্ত, বিভিন্ন সবটা যদি একসাথে মার্ক করো, বিভিন্ন শাখা প্রশাখা যুক্ত। এখানে অনেকগুলো শাখা প্রশাখা আছে। তার মানে যে ওয়েবসাইটের বিভিন্ন শাখা প্রশাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা থাকে, এতে করে ওয়েবসাইটের ডিজাইনরা ভিজিটররা কি করতে পারে, সহজেই বুঝতে পারে কোন জায়গায় কি রাখা আছে। তার মানে বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যেমন স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করে। এখন যদি আমি কি করি, উদাহরণের মাধ্যমে হায়ারার্কিক্যাল কাঠামো দেখাই। মনে করো এটা একটা স্কুলের ওয়েবসাইট, যদি হয়, সরি, এখানে কলেজের ওয়েবসাইট দেয়া আছে, আচ্ছা কলেজ দিয়ে দেখো, কলেজেরটা সেম। তাহলে যেখানে কলেজ আছে, কলেজের ওয়েবসাইট যদি তুমি দেখো, এখানে হচ্ছে কলেজে একটা কলেজে আর্টস থাকে, তারপর হচ্ছে সায়েন্স থাকে, কমার্স থাকে, কমার্সের ভিতরে আর্টসের বিভিন্ন সাবজেক্ট থাকে, বাংলা, ইংলিশ, আইসিটির জন্য সবারই থাকে। যেমন এটা আর্টসের আলাদা সাবজেক্ট, মনে করো হিস্ট্রি, ইকোনমিক্স, এরকম আরো অনেক সাবজেক্ট থাকে। সবগুলো মনে করো এইভাবে সাজানো থাকে। তুমি যখন ওয়েবসাইটে ঢুকবা, কেউ যদি মনে করো জানে না আসলে আর্টসে কি পড়ানো হয় বা সায়েন্সে কি পড়ানো হয়, সে যদি একটা কলেজের ওয়েবসাইটে ঢুকে, তাহলে সে আর্টস সম্পর্কে ডিটেইলি কি করতে পারবে, জানতে পারবে, আর্টস সম্পর্কে ডিটেইলি জানতে পারবে। আচ্ছা, তোমরা ওয়েবসাইটে কাঠামো বুঝতে পেরেছো কিনা বলো তো? ওয়েবসাইটে কাঠামোগুলো বোঝার পরে আমরা যে হায়ারার্কিক্যাল বললাম, হায়ারার্কিক্যালগুলো বুঝতে পেরেছো কিনা? হায়ারার্কিক্যাল কাঠামো সম্পর্কে বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। হায়ারার্কিক্যাল কাঠামো বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। আমরা দেখি কে কমেন্ট করতেছো,
কমেন্ট করতেছো? দেখি, দেখি আমরা কে কে কমেন্ট করতেছো। আচ্ছা, সবাই রিয়েক্ট করে দাও, সবাই তাড়াতাড়ি রিয়েক্ট করে দাও। আমরা ওয়েবসাইট প্রায় শেষ পর্যায়ে, আমরা মেইন বিষয় HTML এ ঢুকবো। আজকে আমরা HTML এর যতগুলো খুঁটিনাটি বিষয় আছে সব বুঝে ফেলবো। HTML এর খুঁটিনাটি বিষয় বোঝার পরে আগামী ক্লাসে আমরা HTML থেকে কিভাবে কোডিং করতে হয় এটা শিখবো। আজকে আমরা HTML এর মূল বিষয়গুলো বুঝে ফেলবো। সো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, জানাও যে তোমরা এই যে ওয়েবসাইটের কাঠামোগুলো বুঝতে পারছো কিনা, ওয়েবসাইটের কাঠামোগুলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমরা যদি হায়ারার্কিক্যাল কাঠামো বুঝে থাকি, এখন আমরা যাব কি কাঠামো? 2 নম্বরে। 2 নম্বরে কি কাঠামো আছে? নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক মানে শব্দ মানেই বোঝা যাচ্ছে কি অনেক কিছু একসাথে লিঙ্ক করা থাকবে, অনেক কিছু একসাথে লিঙ্ক করা থাকবে। মনে করো এই ধরনের কাঠামোতে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিঙ্ক করা থাকে, মানে যতগুলো পেজ থাকবে সবগুলোর সাথে সবগুলা লিঙ্ক থাকবে। অর্থাৎ একটি মেইন পেজের সাথে অন্যান্য পেজের লিঙ্ক থাকে, ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেজের লিঙ্ক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইটগুলো এই নেটওয়ার্ক এর মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে। একটি ফ্রেমের মাধ্যমে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা যায়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং একটি লিঙ্কের নির্বাচন করলে কি করে, একটি লিঙ্ককে যদি তুমি নির্বাচন করো তাহলে ওই পেজের অপেক্ষাকৃত বড় ফ্রেমগুলো কি করে দেখা যায়। আচ্ছা, তুমি যদি এটা বুঝতে সমস্যা হয় যে এইটা হচ্ছে মূল কথা, বিভিন্ন সবগুলা পেজ একটা আরেকটার সাথে লিঙ্ক থাকে, এটা হচ্ছে আসল বিষয়। যেমন মনে করো এটা একটা এটা একটা নেটওয়ার্ক ওয়েবসাইট, দেখো এটা একটা নেটওয়ার্ক স্ট্রাকচার। মনে করো এটা একটা ওয়েবসাইট, এটা 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 এইটা সবটা মিলে যদি একটা ওয়েবসাইট হয়, মনে করো এগুলো হচ্ছে মেইন পেজ। আমরা যে কাঠামো পড়ে আসলাম এটা হচ্ছে মনে করো মেইন পেজ, তারপর এখানে মনে করো সাব পেজ আছে। তাহলে মেইন পেজ, সাব পেজ সবাই সবার সাথে কি করা হবে? লিঙ্ক করা থাকবে। দেখো সবাই সবার সাথে লিঙ্ক, উপরের এইটার সাথে ওইটার লিঙ্ক আছে, এইটার সাথে ওইটার লিঙ্ক, মানে সবাই সবার সাথে লিঙ্ক। এটাই হচ্ছে নেটওয়ার্ক, এটাই হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। আচ্ছা, নেটওয়ার্ক স্ট্রাকচারের পরে হচ্ছে লিনিয়ার। লিনিয়ার শব্দ দ্বারা কি বোঝায়? লিনিয়ার মানে একটা সিকোয়েন্স থাকবে, একটা নির্দিষ্ট দিকে সাজানো থাকবে, সুন্দরভাবে সাজানো, এটাকে বলে হচ্ছে লিনিয়ার। এটাকে বলে হচ্ছে লিনিয়ার। কে কে কমেন্ট করছে, কে কে শেয়ার করেছো, আর কে কে বুঝতে সমস্যা হচ্ছে জানাও তো। যদি বুঝতে সমস্যা হয় জানাও, বুঝতে সমস্যা হলে জানাও। ফায়জা চৌধুরী বুঝতে পেরেছি, বাইজিদ মাহমুদ বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সবাই যখন ভালো বুঝতে পারছো, আমরা আমরা তাড়াতাড়ি এগিয়ে যাই, আমরা তাড়াতাড়ি HTML এর দিকে যাই। আচ্ছা, এখন হচ্ছে লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্সে অনুযায়ী ভিজিট করার প্রয়োজন হয় তখন লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী তুমি একটার পরে আরেকটা ধাপে ধাপে যদি যাও তাহলে এটা লিনিয়ারটা দরকার হয়, মানে কোনো পেজের পর কোনো পেজ আসবে, তাও ওয়েব পেজে ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এ ধরনের ওয়েব পেজগুলো সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্কের মাধ্যমে কি করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, লাস্ট, ফার্স্ট ইত্যাদির মাধ্যমে কি করা হয়? লিঙ্ক করা হয়। এই পদ্ধতিতে পেজগুলো একটির পর আরেকটি সিকোয়েন্স অর্ডার অনুযায়ী লিঙ্ক করা থাকে, সিকোয়েন্স অর্ডার অনুযায়ী লিঙ্ক করা থাকে। মনে করো এই যে এটা একটা হচ্ছে কি লিনিয়ার পেজ। লিনিয়ার পেজের এখানে কি হচ্ছে, এখানে দেখো যদি আমরা হোম পেজে ঢোকার পরে মেইন পেজে যাই একটা ওয়েবসাইটের, মনে করো এটা একটা কি ওয়েবসাইট? লিনিয়ার। লিনিয়ারে দেখবা হচ্ছে যে এটা মেইন পেজ, এটার সাথে কি একটার পর আরেকটা সিকোয়েন্স অনুযায়ী আছে। এটা নেক্সট, এখানে মনে করো নেক্সট, প্রিভিয়াস, এগুলা কি করে, এগুলা বিভিন্ন বিষয়গুলা দেয়া থাকে। তুমি যদি নেক্সটে যেতে চাও তাহলে পরবর্তীতে যাবা, প্রিভিয়াসে পূর্বে যাইতে চাইলে পূর্বে যাইতে পারবা। তাহলে এটাই হচ্ছে কি লিনিয়ার বা লিনিয়ার ওয়েবসাইটের কাঠামো। আচ্ছা, এরপরে যদি কম্বিনেশন, কম্বিনেশন মানে কি বুঝতে পারতেছো যে সবগুলা ওয়েব পেজের, মানে আমরা যে ওয়েব পেজের স্ট্রাকচারগুলো, ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো পড়লাম, ওই ওয়েবসাইটগুলো যদি সবগুলো একাধিক স্ট্রাকচার একসাথে ব্যবহার করা হয়, মনে করো যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে কম্বিনেশন বলা হয়। মনে করো লিনিয়ার, নেটওয়ার্ক, হায়ারার্কিক্যাল, তারপর হচ্ছে এগুলো সবগুলো 2-3টা একসাথে যদি মিক্সড করে একটা কাঠামো তৈরি করা হয় তাহলে এটা হচ্ছে কি কম্বিনেশন কাঠামো বা কম্বিনেশন স্ট্রাকচার, কম্বিনেশন স্ট্রাকচার এটা। আচ্ছা, এখন হচ্ছে ওয়েবসাইটে কাঠামো পড়া শেষ। ওয়েবসাইটে কাঠামো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাও। ওয়েবসাইটে কাঠামো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাও। পপি আক্তার অল ক্লিয়ার, ভালোবাসার পরি, জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর হচ্ছে আর কে কে বুঝতে পেরেছো সবাই কমেন্টে জানাও তো, কে কে বুঝতে পেরেছো সবাই তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। সবাই তাড়াতাড়ি কমেন্টে জানাও কে কে বুঝতে পেরেছো। আমরা এখন যাব হচ্ছে ইউআরএল। তোমার যদি বিভিন্ন জায়গায় দেখি, মনে করো www ডট দিয়ে কি থাকে বিভিন্ন, আচ্ছা www ডট দিয়ে
বিভিন্ন নাম দিয়ে কি করা হয়, ডট, এরকম বিভিন্ন নাম পাওয়া যায়, এগুলো হচ্ছে ইউআরএল। আচ্ছা, তুমি যদি ইউআরএল আমরা উদাহরণসহ ভালোভাবে বুঝি, আর আগে ইউআরএল সম্পর্কে জানো ওয়েব পেজে। আচ্ছা, আগে যদি উদাহরণটা দেখি তাহলে তোমরা ইউআরএল সম্পর্কে, ইউআরএলটা আসলে কি ওটা দেখতে পারবা। আচ্ছা দেখো, এটা একটা ইউআরএল, মনে করো ইউআরএল কি আছে, HTTP, সবাই কমেন্ট করো তো HTTP এর পূর্ণরূপ কি, HTTP এর পূর্ণরূপ কি, সবাই কমেন্ট করো। কে আগে কমেন্ট করতে পারে দেখি HTTP এর পূর্ণরূপ, এর পূর্ণরূপ, এমসিকিউ এটা বারবার আসে যে HTTP এর পূর্ণরূপ কি। আচ্ছা দেখো, HTTP www ডট, তারপর হচ্ছে একটা নাম, তারপর হচ্ছে .com, বিভিন্ন কিছু থাকতে পারে, তারপর হচ্ছে .html, .html বা .com পর্যন্ত শেষ হইতে পারে। যদি আমরা ফাইল বা এক্সটেনশনটা এড করতে যাই তাহলে এরকম থাকে, এরকম থাকে। এখন একটা ইউআরএল তুমি কিভাবে তৈরি করবা, মনে করো। আচ্ছা, HTTP এর পূর্ণরূপ কে কে কমেন্ট করলা দেখি তো, HTTP এর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, বিজয় সরকার, গুড। হাইপার টেক্সট না না, আচ্ছা বিজয় সরকার বলছো ইউআরএল পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, গুড। ইউআরএল পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, আমরা এটা সম্পর্কেই জানবো এখন। আর HTTP বলছে হচ্ছে তাজওয়া চৌধুরী, গুড। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, আমরা ইউআরএল সম্পর্কে জানি, ইউআরএল হচ্ছে কি ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, মানে কোনো ওয়েব পেজ প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারের ঠিকানা দরকার হয়, তোমার একটা সবার জন্য আলাদা আলাদা একটা ঠিকানা দরকার হয়, ওই ঠিকানাটাই হচ্ছে বেসিক্যালি ইউআরএল। তাহলে ইউআরএল পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটা হলো একটা ওয়েব পেজের কি ইউনিক ঠিকানা, একটা ইউনিক আলাদা, সবারটা ইউনিক হয়, কারোরটার সাথে কারোরটা কি হয় না, মিলে না। প্রতিটি ইউআরএল এ থাকে কি, প্রতিটি ইউআরএল এ থাকে হচ্ছে, দেখো প্রতিটি ইউআরএল এ থাকে হচ্ছে ওয়েব প্রোটোকল থাকে, ওয়েব প্রোটোকল। আমরা একটু আগে যে দেখালাম ওয়েব প্রোটোকলটা কি, ওয়েব সার্ভারের নাম থাকে, ওয়েব প্রোটোকল হচ্ছে HTTP, এটা হচ্ছে ওয়েব প্রোটোকল। সার্ভারের নাম হচ্ছে বিভিন্ন যে ডোমেইন নেমগুলো থাকে আমরা বললাম, মনে করো। তারপর হচ্ছে সার্ভারের ডিরেক্টরি ফোল্ডারের নাম থাকে, তারপর হচ্ছে HTML ফাইল নেম থাকে, কোনটা এটা HTML ফাইল কিভাবে তৈরি করা হয়েছে এটা থাকে। এখন যদি তুমি উদাহরণটা দেখো তাহলে তুমি সহজেই বুঝতে পারবে যে এটা কিভাবে কি হলো। এখানে মনে করো ইউআরএল এর বর্ণনা, মনে করো এই যে এটা হচ্ছে কি প্রথম ধাপ, প্রোটোকল HTTP, তারপর হচ্ছে সার্ভারের নাম, এটা হচ্ছে www ডট, যে কোনো নাম থাকতে পারে, তুমি যেভাবে তৈরি করে, এটা হচ্ছে একটা সার্ভারের নাম। তারপর হচ্ছে ডিরেক্টরি নাম বা পাথ হচ্ছে যে এইটা, আর হচ্ছে লাস্টে হচ্ছে HTML ফাইলের নাম, এটাই হচ্ছে বেসিক্যালি ইউআরএল। এটা উদাহরণ হিসেবে যদি আসে বা দুইয়ে আসে, অনুধাবনে আসলে তোমরা এটা ডিটেইলে দিতে পারবা। আচ্ছা, ওয়েব ব্রাউজার, মনে করো তুমি বিভিন্ন কিছু খুঁজতে চাও, গুগলে খুঁজলে পাও, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগলের মধ্যে যদি আমরা ক্রোমে যাই তাহলে আমরা কি করতে পারি, বিভিন্ন কিছু কি করি, ব্রাউজ করে বের করতে পারি বা খুঁজে বের করতে পারি। এটা হচ্ছে বিভিন্ন ওয়েবের বিভিন্ন রিসোর্স মানে কি অনেক কিছু আছে ওয়েবে, ওইখান থেকে বিভিন্ন তথ্য খুঁজে বের করার যে বিষয়টা বা বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করার একটি অ্যাপ্লিকেশন হচ্ছে কি ওয়েব ব্রাউজার। মনে করো ওয়েব ব্রাউজার দ্বারা উপস্থাপিত হাইপার লিঙ্কে ক্লিক করলে কি করা হয়, হাইপার লিঙ্কে ক্লিক করে যেটা নীলাকৃতি থাকে ওইখানে ক্লিক করলে তুমি ওইটার ভিতরে ঢুকতে পারো, ঢোকার ফলে ওইটা ডিটেইলি জানতে পারো। আচ্ছা দেখো, ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অ্যাক্সেস করা ছাড়াও প্রাইভেট নেটওয়ার্কে ওয়েব সার্ভারে অ্যাক্সেস করা যায়। বেশি প্রচলিত ওয়েব ব্রাউজারগুলো কি ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, অপেরা, যেগুলো আমরা প্রতিদিন ইউজ করতেছি, প্রতিদিন আমাদের ব্যবহারিক লাইফে এগুলো ছাড়া এখন কি চলেই না। তো আমাদের ওয়েব ব্রাউজার সম্পর্কে জানা কি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ব্যবহারিক লাইফের জন্য এই আইসিটি খুবই গুরুত্বপূর্ণ। এই আইসিটি ছাড়া এখন কি করা যায় না, চলাই যায় না। আচ্ছা, আমরা এখন মূল বিষয় সম্পর্কে জানবো। সবাই শেয়ার করে দাও, আগে যে ওয়েবসাইট সম্পর্কে জানলাম এগুলো সম্পর্কে একে বুঝতে পেরেছো, সবাই কমেন্ট করো। আমরা এখন যেগুলো সবার ভয় থাকে, HTML কোডিং নিয়ে সবার ভয় থাকে, আমরা HTML এর প্রতিটা বিষয়, HTML এর ভিতরে কি কি থাকে সবগুলো ধাপে ধাপে কথা বলবো। আজকে আমরা HTML স্ট্রাকচারটা পুরোটা আলোচনা করব, তারপর আগামী ক্লাসে আমরা কোডিং শেখা কোডিং এর মাধ্যমে ক্লাসটা কি করব, তোমাদের HTML-টা ক্লিয়ার করে দিব। তাহলে আজকে HTML এর ভিতরে প্রতিটা পয়েন্ট কোনটা ধারা কি বোঝায় আমরা এটা নিয়ে ডিটেইল আলোচনা করব। সবাই এখন তাড়াতাড়ি শেয়ার করে দাও,
তোমাদের ফ্রেন্ড যারা আছে সবাই শেয়ার করে দাও। আচ্ছা, যারা যারা এর আগে কমেন্ট করেছিলে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সবাইকে ধন্যবাদ। সবারটাই কি হয়েছে? সবারটাই হয়েছে। আচ্ছা, এখন আমরা ওয়েব ডিজাইন করা শেষ পপি আক্তার। এখন আমরা হচ্ছে HTML এর কাঠামোগুলো নিয়ে আলোচনা করব। একটা HTML কোডিং করতে গেলে কি কি বিষয়গুলো দরকার হয় সবগুলো নিয়ে ডিটেইলে আলোচনা করব। তোমরা সবাই লাইভটা এখন কি করো, আবার শেয়ার করে দাও। লাইভটা আবার শেয়ার করে দাও, গ্রুপগুলোতে শেয়ার করে দাও। এখন আমরা HTML নিয়ে আলোচনা করব। HTML নিয়ে আলোচনা, যে যে আবার শেয়ার করেছো শেয়ার করে ডান লিখো, শেয়ার করে ডান লিখো। কে কে শেয়ার করছো, কে কে শেয়ার করছো, জলদি শেয়ার করে ডান লিখে দাও। আমরা এখন HTML এ ঢুকবো, তাড়াতাড়ি করে শেয়ার করে দাও, তাড়াতাড়ি শেয়ার করে দাও। কে আগে শেয়ার করছো সবার আগে কমেন্ট করো। কে আগে শেয়ার করছো সবার আগে কমেন্ট করো। সবাই লাইভটা আবার শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্ট করো সবাই। আমি আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিলাম, যে গ্রুপগুলোতে স্টুডেন্ট ছিল ওদের যারা পায় নাই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা দিয়ে দিলাম। এখন সবাই তাড়াতাড়ি শেয়ার করো, শেয়ার করে কমেন্ট করো। কে কে শেয়ার করো, কে কে শেয়ার করেছো সবার আগে কে কমেন্ট করবো আমরা দেখবো। সবার আগে কে কমেন্ট করলো আমরা সেটা দেখবো। সো তাড়াতাড়ি কি করো, শেয়ার করে দাও, শেয়ার করে দাও, জলদি শেয়ার করে দাও, শেয়ার করে দাও, মেনশন করে দাও। আমরা এখন HTML-টা দেখবো, HTML-টা দেখবো। সো কে কে শেয়ার করেছো, কে কে শেয়ার করলা, আচ্ছা আব্বু আমুর মিষ্টি মেয়ে শেয়ার ডান, ভালোবাসার পরি শেয়ার ডান, সবাইকে ধন্যবাদ। তারপর হচ্ছে MD জুনায়েদ খান শেয়ার ডান, বাইজিদ শেয়ার ডান, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই তাড়াতাড়ি শেয়ার করে দাও, সবাই তাড়াতাড়ি শেয়ার করে দাও। আমরা এখন HTML এ ঢুকি। HTML-টা হচ্ছে বেসিক্যালি কি, HTML এর পূর্ণরূপ কি, কমেন্ট করো তো HTML এর পূর্ণরূপ কি। HTML এর পূর্ণরূপ এখানে দেওয়া আছে। HTML এর পূর্ণরূপ হচ্ছে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই কথাটা মনে রাখবে। হাইপার HT হচ্ছে হাইপার টেক্সট, M তে মার্কআপ, L তে ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটি ওয়েব পেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যে ওয়েব পেজ সম্পর্কে এতক্ষণ আলাপ করলাম, কথা বললাম, ধারণা দিলাম তোমাদের, এটা তৈরি করতে গেলে তোমাকে মাস্ট বি HTML এর মতো বিভিন্ন কি করতে হয়, কোডিং জানতে হয়। তাহলে বহুল ব্যবহৃত, সেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরিতে, সেটা হচ্ছে কি HTML। আচ্ছা, HTML হচ্ছে তাহলে কি, একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা কি ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দ্বারা ওয়েব পেজ তৈরি করা হয়। এখন হচ্ছে তুমি যদি ওয়েব পেজ তৈরি করতে যাও, তোমাকে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করতে হয়। HTML ট্যাগ মানে ট্যাগ হলো কিওয়ার্ড, এটা হবে কিওয়ার্ড, যা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখিত হয়। একটা কিওয়ার্ড যেটা কি জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। এটা মনে করো এটা ওপেন ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ওপেন ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। কে কে শেয়ার করেছো? আচ্ছা, পপি আক্তার, HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, গুড। আব্বু আমর মিষ্টি মেয়ে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে MD মান্নান হোসেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সবারটাই হয়েছে, গুড। তাহলে আমরা জানি যে HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমাদের ট্যাগ সম্পর্কে বলতেছিলাম যে ট্যাগটা কি, ট্যাগটা শুরু হয় মনে করো এটা হচ্ছে ওপেন ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ওপেন ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগটা তুমি বুঝবা কিভাবে, দেখো যদি এটা ভালোভাবে দেখো। আচ্ছা, এই যে দেখো, এই যে ও দেখতে কিরকম, সাথে এদিকে একটা কি থাকবে, চিহ্ন থাকবে, এদিকে একটা চিহ্ন থাকবে, যা দ্বারা আমরা বুঝতে পারি কি এটা ক্লোজিং ট্যাগ, এটা একটা ক্লোজিং ট্যাগ। এখন একটা ট্যাগের উদাহরণ, ট্যাগের বিভিন্ন সিনট্যাক্স আছে, মানে ট্যাগের বিভিন্ন গঠনের প্রকৃতি আছে, কিভাবে আমরা ট্যাগটা ব্যবহার করব। এক দুইটা ট্যাগের বা তোমরা এরকম ট্যাগ সম্পর্কে জানো, এরকম ট্যাগ একটা দুইটা ট্যাগ কমেন্টে জানাও দেখি কে কমেন্টে জানাও আগে, তাহলে আমরা বুঝবো যে তোমরা ট্যাগ সম্পর্কে ধারণা আগে থেকেই আছে। ট্যাগ আসলে বিষয়টা কি, ট্যাগ বিষয়টার উদাহরণের ভিতরে
পুরোপুরি যাওয়ার আগে তোমাকে ট্যাগের সিনট্যাক্সটা জানতে হবে, ট্যাগের সিনট্যাক্সটা জানতে হবে। মনে করো ট্যাগটা আমি সিনট্যাক্স মানে হচ্ছে ব্যাকরণ বলে না, একটার পরে আরেকটা আমরা কিভাবে সাজাবো, লিখবো কিভাবে, এটার জন্য বলে হচ্ছে মনে করো ট্যাগ নেই, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আচ্ছা, ওপেনিং ট্যাগে আমরা বললাম যে ওপেনিং ট্যাগটা হচ্ছে এরকম, এটার ভিতরে মনে করো একটা ট্যাগ থাকলো, প্যারাগ্রাফ একটা ট্যাগ, তারপরে মনে করো টেবিলের বিভিন্ন ট্যাগ আছে, কি টিআর মনে করো টেবিল রো একটা ট্যাগ, তাহলে এটা ওপেনিং ট্যাগ। তারপরে কন্টেন্ট, ওইটার ভিতরে কি আছে, আমরা ট্যাগের ভিতরে কি দেখাতে চাই, বিভিন্ন টেক্সট, বিভিন্ন ইমেজ, বিভিন্ন লিঙ্ক, এগুলো আমরা কি করব ট্যাগের ভিতরে কন্টেন্ট আকারে রাখবো। মানে ট্যাগের ভিতরে মানে হচ্ছে ট্যাগটা ওপেন করার পরে ক্লোজিং ট্যাগের আগ পর্যন্ত ওই ট্যাগের ভিতরে কি আমরা রাখতে চাই, এটাই হচ্ছে ট্যাগের একটা কন্টেন্ট। তারপর হচ্ছে ট্যাগ নেম, তার মানে হচ্ছে ট্যাগগুলো কি করা হয়, এটা মনে রাখবা, ট্যাগ সব সময় জুড়াই থাকে, কিন্তু স্পেসিফিক কিছু ট্যাগ আছে ওদের কি নাই, আবার ওপেনিং আছে ক্লোজিং নাই। তাহলে বেশিরভাগ ট্যাগেরই কি জুড়াই থাকে, তাহলে ট্যাগগুলো সাধারণত জুড়াই আসে। যেমন বি বোল্ট যদি আমরা ক্লোজ করি তাহলে কি এই যে বি আবার যদি ক্লোজ করে দাও, এর জুড়াই প্রথম ট্যাগটি হলো শুরুর ট্যাগ, দ্বিতীয় ট্যাগটি হলো শেষ করার ট্যাগ। এই ট্যাগগুলো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং কি করা হয়, ক্লোজিং ট্যাগ নামে ডাকা হয়। বিশেষত লক্ষণীয় যে কোনো ট্যাগ শুরু করলে অবশ্যই ওই ট্যাগটি শেষ করার জন্য ওই ট্যাগের শেষে কি দ্বিতীয় অংশটুকু ব্যবহার করতে হয়। এই যে মনে করো এখানে একটা উদাহরণ দেয়া আছে, এটা কি প্যারাগ্রাফ, পি ট্যাগে দিস ইজ এ প্যারাগ্রাফ। তাহলে আমরা যদি এই লাইনটা লিখতে যাও তুমি কম্পিউটারে সহজে লিখতে এমনি না, যেখানে তুমি চাইলে লিখতে পারবে না, এটা লিখতে গেলে এই যে পি ট্যাগ ব্যবহার করতে হবে। তুমি যদি নতুন করে ওয়েবসাইট তৈরি করতে যাও তাহলে পি ট্যাগের ভিতরে লিখতে হবে, তারপর লেখাটা শেষ করে তুমি আরো অনেক কিছু থাকতে পারতো, দিস ইজ দ্য প্যারাগ্রাফ, তারপর আরো অনেক লাইন, মনে করো যত লাইনগুলো আছে সবগুলো এটার কন্টেন্ট হিসাবে এখানে কি হইতো, এড হইতো। তারপর এটা আমরা পিটা কি করব, ক্লোজ করব। এটাই হচ্ছে বেসিক্যালি ট্যাগের যে আসল স্ট্রাকচারটা আছে, এটাই হচ্ছে ট্যাগের স্ট্রাকচার। আচ্ছা, এখন ট্যাগ নিয়ে ধারণা হয়তো সবার ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যদি ট্যাগ নিয়ে ধারণা ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব। সবাই কমেন্টে জানাও পরবর্তী স্লাইডে যাব কিনা, ট্যাগ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা আমাদের জানাও, কমেন্টে তুমি দ্রুত জানাও যে ট্যাগ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। ট্যাগ নিয়ে কারো কোনো সমস্যা আছে না, শুরু ট্যাগ শেষ ট্যাগ পারভিন আক্তার, গুড। ট্যাগ নিয়ে তাহলে তোমাদের ধারণা মোটামুটি ক্লিয়ার, ট্যাগ নিয়ে ধারণা ক্লিয়ার। সবাই কমেন্টে জানাও যে ট্যাগ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, কনফিউশন থাকলে জলদি কমেন্টে জানাও, আমরা পরবর্তীতে যাব। যারা ক্লাস করছো সবাই রিয়েক্ট করে দাও, এই ক্লাসটায় রিয়েক্ট করো আর হচ্ছে শেয়ার করে দাও। আচ্ছা, এখন হচ্ছে ট্যাগের গঠন। ট্যাগের গঠনটা কি, ট্যাগের গঠন বেসিক্যালি হচ্ছে কি অপেক্ষাকৃত ক্ষুদ্র চিহ্ন, লেস দেন সাইন, এটা হচ্ছে লেস দেন সাইন। তারপর হচ্ছে এ ওয়ার্ড অর ক্যারেক্টার, মানে হচ্ছে একটি অক্ষর বা শব্দ, যেমন পি, মনে করো পি প্যারাগ্রাফ ট্যাগ, অথবা তুমি যদি বলো প্রথমে HTML ট্যাগ যেটা আমরা ব্যবহার করি, HTML এইটা ব্যবহার করা যায়। পরে অপশনাল স্পেসের পর HTML অ্যাট্রিবিউট, যার গঠন অ্যাট্রিবিউট সমান অ্যাট্রিবিউটের নাম ভ্যালু, তারপর হচ্ছে অপেক্ষাকৃত বৃহত্তর চিহ্ন। মনে করো তুমি যদি এটা আমরা পরবর্তীতে উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে অ্যাট্রিবিউট আর ভ্যালুর মধ্যে কি সম্পর্ক। অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউটের মানে কি বলো তো, সবাই কমেন্ট করে জানাও অ্যাট্রিবিউট মানে কি। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারণ নির্দেশক, আর ভ্যালু হচ্ছে কি আমি অ্যাট্রিবিউটের ভিতরে কি রাখবো এটা আমরা ব্র্যাকেটের ভিতরে কি করতে হয়, ডাবল ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। তারপর হচ্ছে শেষ থেকে কি, আচ্ছা এটা হচ্ছে ক্লোজ করার পরে এখানে কন্টেন্ট আসার পরে অপেক্ষাকৃত চিহ্ন দিয়ে আমরা কি করব, ট্যাগটা ক্লোজ করে দিব। আচ্ছা, শেষ থেকে স্ল্যাশ চিহ্ন, এটা তো সবাই জানোই। আচ্ছা, আমরা এখন যদি অ্যাট্রিবিউটের আগে, তোমাকে অ্যাট্রিবিউট তো জানো, অ্যাট্রিবিউট হচ্ছে যে বিভিন্ন ধরনের ট্যাগের ভিতরে যে আমরা অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করি, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো ব্যবহার করি, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন হচ্ছে এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। তাহলে HTML এলিমেন্ট মানে হলো HTML ডকুমেন্টের বিভিন্ন ধরনের এলিমেন্ট দ্বারা নির্ধারণ করা হয়। HTML এলিমেন্ট বলতে স্টার্ট ট্যাগের ও এন্ড ট্যাগের সবকিছুকে বোঝায়। তাহলে এদেরকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগও বলে। তাহলে
আমরা যে ট্যাগ করলাম, এই ট্যাগের মাধ্যমে কি এলিমেন্টের বিষয়টা তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, ক্লিয়ারলি বোঝা যায়। দেখো এখানে HTML ডকুমেন্টগুলো HTML এলিমেন্ট দ্বারা নির্ধারিত হয়। HTML এলিমেন্ট বলতে স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ মানে ক্লোজিং ট্যাগের ভেতরে সবকিছু বোঝায়। শুরু এবং শেষের ট্যাগের ভিতরে যা কিছু আছে সবগুলোই হচ্ছে কি HTML এলিমেন্ট। এদেরকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগও বলা হয়, যা আমরা এতক্ষণ বললাম। এই যে দেখো বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া আছে এখানে। মনে করো দিস ইজ এ প্যারাগ্রাফ, তাহলে পি ট্যাগ এখানে ওপেন করার পরে এখানে পি ট্যাগ আমরা ক্লোজ করলাম, তাহলে এইটা হচ্ছে এলিমেন্টের কন্টেন্ট, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। তারপর হচ্ছে এ হার্ব, এই যে দেখো অ্যাট্রিবিউট, এই যে এ হচ্ছে একটা ট্যাগ, এর পাশে যে হার্ব আছে এই হার্বটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, এই হার্বটা হচ্ছে অ্যাট্রিবিউট, এই হার্বটা হচ্ছে অ্যাট্রিবিউট, এই হার্ব হচ্ছে অ্যাট্রিবিউট। আর এই যে ডাবল ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা হচ্ছে কি ভ্যালু, ডাবল ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা ভ্যালু। তোমাকে আমি আগেই বলেছিলাম যে বিভিন্ন প্রায় বেশিরভাগ ট্যাগেরই কি আছে, ওপেনিং আছে, ক্লোজিং আছে। যেমন পি এর ওপেনিং আছে, ক্লোজিং আছে, এ ট্যাগের ওপেনিং আছে, ক্লোজিং আছে, ট্যাগ হচ্ছে অ্যালাইন মানে লেখা নির্ধারণের অ্যাট্রিবিউট। তারপর হচ্ছে মনে করো বিয়ার মানে হচ্ছে ব্রেকের কিন্তু ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই। এই যে দেখো বিয়ারের শুধু ওপেনিং আছে, কোনো ক্লোজিং নেই, যে কোনো ক্লোজিং নেই। বিয়ার মানে একটা লাইন থেকে আমরা যদি নিচের লাইনে যেতে চাই এটাই হচ্ছে বিয়ার। আচ্ছা, তাহলে মনে হয় ট্যাগ নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না, আমরা এখন HTML যে এলিমেন্ট আছে এলিমেন্টটা সম্পর্কে ডিটেইলি আলোচনা করব। মনে করো HTML এলিমেন্ট বা HTML এলিমেন্ট সিনট্যাক্স মানে তো আমরা আগে একবার বলে আসলাম। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স বাংলায় ব্যাকরণ বলে না, যে একটা জিনিসের এইভাবে এটার পরে ওইটা ধাপে ধাপে নিয়ম, ওইটাই হচ্ছে বেসিক্যালি সিনট্যাক্স। মনে করো HTML এলিমেন্ট শুরু হয় ওপেনিং ট্যাগ দিয়ে, শেষ হয় ক্লোজিং ট্যাগ দিয়ে। স্টার্ট এবং ইন ট্যাগের মধ্যবর্তী সবকিছুই হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। তোমার উদাহরণের মাধ্যমে মাত্র যা দেখানো হলো এগুলোই হচ্ছে সবগুলো এখানে লেখা। কিছু HTML এলিমেন্টের কোনো কন্টেন্ট থাকে না, এগুলোকে এমটি কন্টেন্ট বলে বা এমটি ট্যাগ বলে। এমটি বা খালি এলিমেন্টগুলো স্টার্ট ট্যাগের মধ্যেই কি হয়ে যায়, শেষ হয়ে যায়। অধিকাংশ HTML অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউট মানে গুণাবলী বা বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এলিমেন্টের ধারণা ক্লিয়ার হওয়ার পরে আমরা এখন অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। অ্যাট্রিবিউট নিয়ে যদি কারো কনফিউশন থাকে, দেখো অ্যাট্রিবিউটটা আসলে কি, যেটা আমরা বারবার বললাম, বৈশিষ্ট্য, নির্দেশক, গুণাবলী, বিভিন্ন কিছু, এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাট্রিবিউট। আচ্ছা দেখো, অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। তার মানে ধরা যাক কোনো টেক্সটে একটি শব্দ আছে, ওই শব্দটি যদি লাল রং করা হয় তাহলে এর অ্যাট্রিবিউট হবে রেড কালার। মানে কোনো একটা টেক্সট, এই টেক্সটে যদি কি করা হয়, লাল রং করা হয়, মানে ধরা যাক কোনো টেক্সটের একটি শব্দ আছে, ওই শব্দটি যদি লাল রং করা হয় তাহলে এর ভিতরে যে অ্যাট্রিবিউটটি আছে ওইটা হবে কি কালার, এটা হবে রেড কালার। তাহলে এর অ্যাট্রিবিউটটা বেসিক্যালি কি, ওই যে রেড কালারটা, এটাই হচ্ছে কি অ্যাট্রিবিউট। তার মানে ওইটার বৈশিষ্ট্যটা লাল, রংটা হচ্ছে লাল, তার মানে এটার অ্যাট্রিবিউটটা হচ্ছে কি লাল। তাহলে ওইটাই হচ্ছে বেসিক্যালি অ্যাট্রিবিউট। HTML ডকুমেন্টের জন্য অ্যাট্রিবিউট খুবই প্রয়োজনীয়। অ্যাট্রিবিউট ছাড়া ওয়েব পেজের অনেক তথ্য যেমন ছবি, হাইপারলিংক, অ্যাঙ্কর ইত্যাদি যুক্ত করা যায় না, অ্যাট্রিবিউট ছাড়া যুক্ত করা যায় না। বিভিন্ন ইমেজ যুক্ত করতে গেলে তোমার ইমেজের অ্যাট্রিবিউট দরকার হয়, তারপর হচ্ছে হাইপারলিংকের জন্য আলাদা অ্যাট্রিবিউট দরকার হয়। ঠিক আছে, তাহলে অ্যাট্রিবিউট হিসাবে নির্দিষ্ট ফরম্যাট বা সিনট্যাক্স অনুসরণ করা হবে। HTML ট্যাগের সাথে অ্যাট্রিবিউট যুক্ত করার জন্য ট্যাগ নামের পর স্পেস দিয়ে অ্যাট্রিবিউটের নাম সমান চিহ্ন, এই যে এটার নাম সমান চিহ্ন, তারপর হচ্ছে এটা হচ্ছে ভ্যালু লেখার পরে কন্টেন্টের পরে ট্যাগ ক্লোজ। এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাট্রিবিউট। দেখো HTML এর ভিতরে যাওয়ার আগেই প্রতিটা বিষয় তোমাকে ধরে দেখাচ্ছি, ভ্যালু কি, অ্যাট্রিবিউট কি, আসলে HTML সিনট্যাক্সটা কেমন, অ্যাট্রিবিউটের সিনট্যাক্সটা কেমন, ট্যাগের সিনট্যাক্সটা কেমন, যাতে ভিতরে কোডিং এ তোমার কোনো ঝামেলা না হয়, সরাসরি তুমি কোডিংগুলো করতে পারো। এই যে এটা দেখো, একটি কন্টেন্ট বিভিন্ন অংশকে চিহ্নিত করে দেখানো হয়েছে। এখানে কি বিভিন্ন অংশ, এটা যদি তুমি স্ক্রিনশট নিয়ে রাখো, আমার মনে হয় না যে অ্যাট্রিবিউট নিয়ে তোমার কোনো কনফিউশন থাকার আছে। যে
ট্যাগের পরে যে শব্দটা এখানে অ্যাড করা হয় এটা হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন পি এর এখানে স্টাইল দেওয়া আছে, স্টাইলের কি কালার কেমন, রেড কালার। এটা দ্বারা এই যে লিখার যে স্টাইল, এই যে দিস ইজ দি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের স্টাইল, এই প্যারাগ্রাফের কালার কেমন হবে, রেড। এই জন্য এটা মনে করো লাল কালার এখানে আসবে না, এটা হচ্ছে ট্যাগিং, ট্যাগে লিখতেছে। এটা যখন আউটপুট আসবে, আউটপুটে এটা লাল আসবে, রেড আসবে। সো এইটা যদি আমি রেড আনতে চাই তাহলে আমার এখানে কি করতে হবে, এই যে অ্যাট্রিবিউট স্টাইল আর এটা হচ্ছে কালার রেড, এটা হচ্ছে কি ভ্যালু, এটা দুইটা এর মধ্যে রাখা হয়েছে, এটা দুটা চিহ্নের মধ্যে বা দুটা উদ্ধৃত চিহ্নের মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে তোমার আসল বিষয়টা হচ্ছে কি, যেটা আমরা আগে ছোট ছোট সবগুলো বিষয় দেখানোর পরে আমরা এখন আসলাম হচ্ছে HTML এর মৌলিক কাঠামো, বেস স্ট্রাকচার অফ অ্যান HTML। HTML এর বেস যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি কোডিং করতে পারবে না। সো এই জন্য ট্যাগ, অ্যাট্রিবিউট, ট্যাগগুলা কেমন হয়, কিভাবে লিখতে হয়, কোনটার এলিমেন্ট কেমন, কোনটার সিনট্যাক্স কেমন, সবগুলা তোমাকে আলাদা আলাদাভাবে ক্লিয়ারলি কি করা হয়েছে, দেখানো হয়েছে। আচ্ছা দেখো, এখন হচ্ছে বেস স্ট্রাকচার বা মৌলিক কাঠামো। একটার বেস স্ট্রাকচার বা মৌলিক কাঠামো, HTML এর মৌলিক একটা ডকুমেন্ট যদি আমরা HTML এ কোডিং করতে যাই কিরকম থাকবে, এটা সিনট্যাক্সটা কেমন। আচ্ছা দেখো, HTML ডকুমেন্টে ট্যাগের সমন্বয়ে গঠিত, যা ওয়েব প্রদর্শনকে নির্দিষ্ট করে দেয়। HTML ডকুমেন্টে বেশিরভাগ ট্যাগই শেষ হয় ক্লোজিং ট্যাগ দিয়ে। যেমন টেবিলটা শুরু করেছো, টেবিলটা শেষ করতে হবে ক্লোজিং ট্যাগ দিয়ে। তাহলে এটা হচ্ছে HTML ডকুমেন্টের ট্যাগের সমন্বয়ে গঠিত, যা ওয়েব পেজে প্রদর্শনকে নির্দিষ্ট করে। HTML ডকুমেন্টে বেশিরভাগ ট্যাগই কি হয়, শেষ হয় ক্লোজিং ট্যাগ দিয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে যেমন এখানে দুটি ট্যাগের মধ্যে পার্থক্য হলো একটি ফরওয়ার্ড স্পেস, যা বোঝায় এটি একটি ক্লোজিং ট্যাগ। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েব পেজের শুরুর ট্যাগ। তুমি HTML কোডিংটা শুরু করার পর প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে HTML লিখতে হবে, তারপর যা আছে সবকিছু লেখার পরে শেষেও কি HTML দিয়ে কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে ফাইলের শুরুর জন্য HTML ডকুমেন্টকে অবশ্যই শুরুতে HTML ট্যাগ এবং ফাইলের শেষে এই যে ক্লোজিং ট্যাগের ভিতরে HTML শেষ লিখতে হবে। তাহলে আমাদের শুরুটা শেষটা কিরকম হবে, মনে করো এটা এখানে শুরু করতেছি আমরা, এখানে HTML থাকবে, তারপরে এখানে যা যা আছে সবকিছু লেখা হয়েছে, লেখার পরে আমার ট্যাগিংটা ক্লোজ করব, তাহলে এখানে মনে করো HTML ক্লোজ হবে। আচ্ছা, পরে বলতেছে হচ্ছে পেজের হেড, যেখানে ওয়েব পেজের কিওয়ার্ড, পেজের কানা বা পেজের টাইটেল, পেজের বিভিন্ন বিষয়গুলো, এটা ভুল হয়েছে কেমন, পেজের টাইটেল স্থাপন করা হয়, যে কোনো পেজ ব্রাউজারে প্রদর্শিত হওয়ার আগে হেড থেকে প্রয়োজনীয় অংশ পড়ে নেয়। মানে আমি ভিতরে কি আছে, হেডিং যদি তুমি আলাদাভাবে দেখাইতে যাও তাহলে মনে করো একটা টেবিল আছে, টেবিলের একটা নাম দেওয়া আছে, এখানে একটা নেম দেওয়া আছে, এই নেমটা আমি দেখাইতে যাই তাহলে আমাদের হেড ব্যবহার করতে হবে। আচ্ছা গুড, বিভিন্ন ধরনের ট্যাগের উদাহরণ দিয়েছো, জুয়েল খান, জুনায়েদ খান, তারপর হচ্ছে বাইজিদ, বিজয় সরকার, সবারগুলোই ঠিক আছে। সবচেয়ে বড়টা হয় H1, সবচেয়ে ছোটটা হয় H6। হেডিং এর ক্ষেত্রে আমরা ওই ট্যাগটাও ব্যবহার দেখাবো পরে। এখন আমরা মূল স্ট্রাকচার যেটা আছে এটা নিয়ে কথা বলছি কেমন। আচ্ছা, HTML এর মৌলিক কাঠামোর পরে কি থাকে, হেডের পরে থাকে হচ্ছে টাইটেল। মানে টাইটেলটা তুমি হেড দিয়ে দেখাইতে পারো চাইলে, মনে করো পেজের টাইটেল, হেডের ভিতরে টাইটেল লিখতে হয়, একটি ব্রাউজারে উইন্ডোর উপরে টাইটেল হিসেবে প্রদর্শিত হয়। তারপর হচ্ছে বডির ভিতরে মূল কন্টেন্ট, টেক্সট, ইমেজ, লিঙ্কিং যা আছে, হাইপার লিঙ্ক সহ যা যা আছে সবগুলো আমরা কোথায় লিখবো, বডির ভিতরে। তাহলে আমরা কোন পর্যন্ত এসে পৌঁছালাম, মনে করো HTML শুরু করলাম, তারপরে আমরা হেডের পরে এখানে যা যা হেডিং লেখার পরে তারপরে কি এখানে হচ্ছে বডি। এখানে তুমি মনে করো টাইটেল ইউজ করতে চাও বডির আগে, তাহলে কি করতে হবে, টাইটেল আছে, হেড না দিলেও হবে, এখানে টাইটেল দিলে টাইটেল, তারপর টাইটেলটা এখানে লিখবা, টাইটেল ক্লোজ।
ঠিক আছে। আচ্ছা, টাইটেলের পরে আমরা লিখবো কি, বডি, ডি, বডির ভিতরে যা যা আছে লেখার পরে আমরা বডি কি করব, ক্লোজ করব। তারপর HTML ক্লোজ করব, টাইটেল ক্লোজ, তারপর যা যা বাকি থাকবে ক্লোজিং এর HTML হেড বডি টাইটেল যা যা বাকি থাকবে সবগুলো একে একে ক্লোজ করে আমরা এটা শেষ করব, একে একে ক্লোজ করে আমরা এটা শেষ করব, কেমন? আচ্ছা, এই যে এখন তোমরা একসাথে দেখতে এতক্ষণ যা বললাম সব তোমাদের জন্য যদি একসাথে দেখাই, একসাথে যদি আমরা দেখাই তাহলে তোমাদের HTML এর যে মৌলিক স্ট্রাকচারটা আছে এটা তোমাদের বুঝে যাওয়ার কথা, কেমন? মনে হয় না কনফিউশন থাকার কোনো কিছু আছে? দেখো, এই যে দেখো, তাহলে মৌলিক ফরম্যাটটা কিরকম? মৌলিক ফরম্যাটটা হচ্ছে প্রথমে HTML ট্যাগ দিয়ে নির্দেশ করে যে ওয়েব পেজে HTML টি লেখা, মানে ওয়েব পেজে HTML দিয়ে লেখা। আমি আগে বলেছিলাম যে বিভিন্ন ওয়েব পেজ শুধু HTML ল্যাঙ্গুয়েজ না অনেক কিছু দিয়ে লেখা যায়, কিন্তু যদি তুমি HTML দিয়ে লিখো এটা বুঝাইতে গেলে কি করতে হবে, এই যে HTML প্রথমেই ট্যাগ দিতে হবে। তার মানে HTML দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে এই ট্যাগটা HTML দ্বারা লেখা। তাহলে আমার ট্যাগ শুরু করার আগে প্রথমে HTML, তারপর হেডের পরে টাইটেল, হেডের পরে টাইটেল। এখানে টাইটেলের ভিতরে কি থাকবে, দ্য টাইটেল অফ দ্য ওয়েব পেজ, যে ওয়েব পেজের মূল টাইটেলটা আছে। টাইটেল দ্বারা ওয়েব পেজের শিরোনাম বা টাইটেলকে ধারণ করে, মানে কোনো যে ওয়েব পেজ আছে ওয়েব পেজের টাইটেল বা নাম, শিরোনাম বা নামটা আমরা টাইটেলের ভিতরে লিখবো। তারপর হচ্ছে টাইটেল ক্লোজ করব, হেড ক্লোজ করব। তারপর হচ্ছে বডি, কন্টেন্ট অফ দ্য পেজ, যা পেজের ভিতরে সব কন্টেন্ট সবগুলো বডির ভিতরে থাকবে, সবগুলো বডির ভিতরে থাকবে। বডির ভিতরে থাকার পরে এটা আমরা বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। এবার এটার মাধ্যমে আমরা বুঝাই যে এটাই হচ্ছে মূল একটা স্ট্রাকচার। HTML স্ট্রাকচারটা আসলে এটাই, HTML স্ট্রাকচারটা আসলে এটাই যে HTML হেড, HTML কে কমেন্ট করতেছো আমি দেখতেছি। HTML প্রথমে হচ্ছে HTML, তারপর হচ্ছে হেড টাইটেল, আবার যদি বলি HTML, তারপর হচ্ছে হেডের ভিতরে টাইটেল এড করবা, টাইটেলের পরে হেড, টাইটেল ক্লোজ করবা, হেড ক্লোজ করবা। তারপর বডি দিতে হবে কন্টেন্ট অফ দ্য পেজ, মানে পেজের যা কন্টেন্ট আছে সবগুলো আমরা বডির ভিতরে লিখবো। বডির ভিতরে লেখার পরে বডি ক্লোজ করবো, HTML ক্লোজ করবো। টেবিল দিয়ে যদি শুরু করো তাহলে টেবিলের ক্ষেত্রে কি সেম, আমরা HTML দিয়ে শুরু করব, টেবিলের বর্ডার দিব, বর্ডার দেওয়ার পরে আমরা টেবিলের ভিতরে টিডি যা যা আছে সবগুলো ডিটিডি লিখবো, লেখার পরে ক্লোজ করবো। হাইপারলিংক দেওয়ার ক্ষেত্রে শুধু হাফ দেওয়ার পরে আমরা এটা ডিটেইলি এভাবে লিখে সবগুলা কোডিং করতে পারবো। টেবিল, হাইপারলিংকের থাকুক, তারপর হচ্ছে প্যারাগ্রাফের থাকুক, যে কোনো ধরনের কোডিং আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এই স্ট্রাকচার ফলো করে করব, এটাই হচ্ছে হাইপারলিংকের মূল বিষয়। হাইপারলিংক না, HTML এর মূল স্ট্রাকচার। হাইপারলিংক হচ্ছে HTML এর ভিতরে যদি কোনো কিছু একটা লিঙ্ক করা থাকে, এটা নীল কালার করা থাকে, এটা দ্বারা আমরা হাইপারলিংকটা বুঝতে পারি। তাহলে HTML এর যদি তুমি স্ট্রাকচারটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কেমন? এই স্ট্রাকচারটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আজকে তোমাদের কোনো প্রশ্ন বা বোর্ড প্রশ্ন দেখাচ্ছি না, কারণ আমাদের পরবর্তী কোডিং করার পরে বোর্ড প্রশ্নগুলো দেখাবো। তাহলে আমাদের HTML এর মূল যে স্ট্রাকচারটা আছে ওইটাই বেসিক্যালি এটা HTML এর। আমি সরে দাঁড়ালাম, তোমরা চাইলে যারা এটা চাও স্ক্রিনশট রাখতে পারো যে HTML এর স্ট্রাকচারটা আসলে এরকম, যে HTML এর স্ট্রাকচার এরকম। যে চাও স্ক্রিনশট নিয়ে রাখো, তোমার যার দরকার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়া হলে কমেন্ট করো, যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তোমাদের যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায় তাহলে কমেন্টে জানাও যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, অনুপমা সাহা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মুসা জোহরা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ক্লাসে যুক্ত হয়ে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা ক্লাসটা নোট করেছো সবাই নোটটা কি করো, আমাদের যে গ্রুপ আছে, আমাদের ইডুক্রাফটের যে গ্রুপ আছে ওই গ্রুপে নোটগুলা শেয়ার করে দিবা, ঠিক আছে? নোটগুলা শেয়ার করে দিবা, তাহলে PDF পাবা। PDF পাওয়ার নিয়ম বলেছিলাম, মনে নাই? PDF পাওয়ার নিয়মগুলো কি, তুমি যে ক্লাসটা শেয়ার করেছো ওই শেয়ারটার স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা তুমি আমাদের যে ইডুক্রাফটের পেজ আছে ওই পেজের ইনবক্সে দিয়ে দিবে, তাহলে আমরা তোমাকে তোমার ইনবক্সে PDFটা দিয়ে দিব। আর আজকে ক্লাসের এখন পর্যন্ত যা ক্লাস করা হয়েছে ক্লাসটার একটা সুন্দর করে নোট করে তুমি যদি
আমাদের এডুক্রাফটের যে গ্রুপ আছে ওই গ্রুপে নোটটা শেয়ার করো, তাহলে তুমি পেয়ে যাবে মোবাইল রিচার্জ। যার নোট সবচেয়ে ভালো হবে আমাদের ধারণা মতে সে পাবে কি মোবাইল রিচার্জ। আগামী ক্লাসেও মানে গতকালকের ক্লাসে দুজনকে কি করা হয়েছে, মোবাইল রিচার্জ রাত্রে দেওয়া হয়েছে, কারণ তাদের নোটগুলো অসাধারণ ছিল। তারা যা যা ছিল হোমওয়ার্ক সহ সবগুলো কমপ্লিট করে আমাদের গ্রুপে দিয়েছিল। সো তাদেরকে আমরা আমাদের বলা মোবাইল রিচার্জ পাঠিয়ে দিয়েছি। সেমভাবে আজকে এখন একটা ক্লাস আছে, আমি এই ক্লাস করালাম, এরপর আরেকটা ক্লাস আছে, সেমভাবে ওই ক্লাসের নোট যদি তুমি আমাদের গ্রুপে শেয়ার করো তুমি পেয়ে যাবে কি মোবাইল রিচার্জ। তাহলে আজকে আমরা HTML এর এই পর্যন্তই আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা কোডিংটা ডিটেইলি কোডিং পড়বো, সাথে বোর্ড প্রশ্ন পড়বো, কিভাবে আমরা প্রশ্নগুলো HTML কোডিংটা সলভ করতে পারি। আজকে আমরা তাহলে কি পড়লাম, ওয়েবসাইটের কাঠামো। তুমি ওয়েবসাইটের কাঠামো থেকে একটা প্রশ্ন প্রতি বছর আসে, হাইরার্কিক্যাল, নেটওয়ার্ক, লিনিয়ার, কম্বিনেশন কাঠামো। সো ওই কাঠামোটা ভালোভাবে পড়বা, ওইটার উপরে সৃজনশীল আছে, বিভিন্ন ধরনের বোর্ড প্রশ্ন আছে, বোর্ড প্রশ্নগুলো দেখবা, দেখে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো কিভাবে করতে হয় এক দুইটা বোর্ড প্রশ্ন তুমি লিখে চাইলে আমাদের গ্রুপে দিতে পারো, যে তুমি আজকের ক্লাসের পরে তুমি কি করেছো HTML কাঠামো মানে ওয়েবসাইটের যে কাঠামোগুলো আছে কাঠামো সমান তোমার ডিটেইলি ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে HTML এর মৌলিক কাঠামো তোমার ক্লিয়ার, ট্যাগ ক্লিয়ার, অ্যাট্রিবিউট ক্লিয়ার, এলিমেন্ট ক্লিয়ার, এলিমেন্টের সিনট্যাক্স ক্লিয়ার, HTML এলিমেন্টের সিনট্যাক্স ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী ক্লাসে কি করতে পারবো, বুঝবো যে তোমাদের HTML এর প্রথম অংশটা পুরাটাই ক্লিয়ার, তাহলে আমরা পরবর্তী অংশে যাইতে পারবো। তাহলে পরবর্তী অংশে যদি যেতে চাও তুমি জলদি করে কি করো, নোটগুলো করে কি কি পড়েছো আমাদের জানাও। আমরা আগামী ICT ক্লাসে HTML পুরাটাই শেষ করে দিব, কোডিংগুলো পড়বো, বোর্ড প্রশ্ন সলভ করবো, MCQ সহ যা যা আছে সবগুলো মিলে HTML এর পুরা চ্যাপ্টার আমরা কি করব, শেষ করে দিব। এর জন্য আজকে আমরা কি কি পড়লাম, তাহলে আমরা পড়েছি হচ্ছে প্রথমে ওয়েব পেজের যে বিষয়গুলো, ওয়েব পেজ, ওয়েবসাইট, তারপর হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, তারপর HTML এর বিভিন্ন ট্যাগ, অ্যাট্রিবিউট, HTML এর ভিতরে কি কি থাকে, মৌলিক স্ট্রাকচার, সবগুলো ডিটেইলি তোমাদের কি করা হয়েছে, বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে যারা ক্লাস করেছো সবাই যদি ক্লাসটা শেয়ার করে আমাদের ইনবক্সে জানাও, তুমি ক্লাস শেয়ারের স্ক্রিনশটটা দাও, তাহলে তুমি এই ক্লাসের PDF পেয়ে যাবা। আর যদি তুমি মোবাইল রিচার্জ পেতে যাও, যে ক্লাসে সুন্দর করে নোট করে আমাদের গ্রুপে দিবা, সে মোবাইল রিচার্জ পেয়ে যাবা। আর যে বেশি শেয়ার করেছো, ওই শেয়ার যে সবচেয়ে বেশি করে থাকবে সাথে নোটও করবে, ওকে স্পেশাল কি করা হবে, স্পেশালভাবে আরও মোবাইল রিচার্জ দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের আগামী ক্লাস বা পরবর্তী যে ক্লাস আছে বাংলা ক্লাস, সমাজ, ওইখানে তোমরা থাকবা। ঠিক আছে, তাহলে আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের জার্নিটা কি হোক, সুন্দর হোক, অনেক ভালো হোক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।